প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের পতিত স্বৈরাচার, দুনিয়া কাঁপানো ফ্যাসিস্ট এবং আমরা যাকে তাড়িয়েছি এবং যিনি আমাদের ভয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছেন, 14 মাসও হয়নি এখনো পর্যন্ত, যাকে বলা হয় আমাদের ভিতরে যে ক্ষোভ, এটা প্রশমিত হয়নি এখনো পর্যন্ত, আমাদের রাগ থামেনি। সেই অবস্থায় সেই আমাদের বক্তব্য অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম যে বাড়াবাড়ি করছে, এতে মেজাজ ঠিক রাখা যাচ্ছে না। ভীষণ রকম অপমান বোধ করছি। এটা কি ধরনের কথা? আমাদের দেশ, আমাদের বাংলাদেশ, আমরা কি খাবো, পরবো, কার সঙ্গে থাকবো, কার নিয়ে রাজনীতি করব, কাকে ক্ষমতায় বসাবো, কাকে তাড়াবো, এটা আমাদের বিষয়। তোমরা বাপু, তোমাদের যদি ভালো না লাগে চলে যাও। তোমাদেরকে কে আসতে বলছে বাংলাদেশে? আমাদের সাথে দরকার হলে ব্যবসা করো, নাহলে করো না। আমরা তো এখন ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করছি না, সীমান্ত বন্ধ আছে, তাতে আমাদের ঘোড়ার ডিম কি হয়েছে? আমরা দিব্যি ভালো আছি। আবার সীমান্ত বন্ধ থাকার ফলে আমাদের সাথে চীনের কত সুন্দর ব্যবসা বাণিজ্য হচ্ছে, পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসছে, আবার জাহাজ ভরে ভরে কত অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র আমাদের দেশে আসছে। আমরা কি ভারতের জাহাজের জন্য কখনো বসে থাকি? কি মনে করো তোমরা আমাদেরকে? এরকম প্রশ্ন, নানা রকম প্রশ্ন আসছে। বিশেষ করে শেখ হাসিনা যা করছেন, এই ভদ্রমহিলাও কিরকম আছেন, কোথা থেকে এই সমস্ত কানেকশন পান, আর কোথা থেকে এই সমস্ত বুদ্ধি তার মাথায় আসে, এটা আমরা ভেবে পাই না। যেদিন সেই বাংলাদেশের কিংবদন্তির সাংবাদিক, আপনি তাকে টিম সেবাস্তিয়ান, সেই বিবিসির বিখ্যাত সাংবাদিক টিম সেবাস্তিয়ান, তার সঙ্গে তুলনা করতে পারেন। তারপর সিএনএনের সে বিখ্যাত ল্যারি কিং, তার সঙ্গে তুলনা করতে পারেন। এরকম তাও ছোট হবে। তিনি হলেন জনাব খালেদ মহিউদ্দিন, অসাধারণ একজন সাংবাদিক। এরকম সাংবাদিক হাজার বছরে, সাংবাদিকতার ইতিহাস হাজার বছর হয়নি। যদিও এক জামাতের মাওলানা সে ওয়াজে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে একজন সাংবাদিক হিসেবে তিনি বলার চেষ্টা করেছেন। আমি প্রথমে বলি নাউজুবিল্লাহ মিন জালেক। ওনার কথাও যদি ধরে নেই, 1400 বছর হয়ে গেছে সাংবাদিকতার ইতিহাস। তো এই 1400 বছরে বা হাজার বছরে এই বাংলায় খালেদ মহিউদ্দিনের মতো এইরকম বিরল প্রজাতির, এইরকম অসাধারণ মেধাবী, এরকম সুন্দর, এত সুন্দর স্মার্ট, তার মুখের দিকে তাকালে মনে হয় যেন একটা পূর্ণিমার চাঁদ জল জল করে জ্বলছে। তো এরকম দুনিয়া কাঁপানো বাংলাদেশি সাংবাদিক, তিনি বাংলাদেশে এসে তুইতুকারি করে শেখ হাসিনাকে গালাগালি করলেন। বললেন ওর সাক্ষাৎকার এখন কে নেবে? কেউ ওকে তো এখন আর পাত্তা দেয় না, ওর সাক্ষাৎকার আমি নেব। তো এই বক্তব্যের মাধ্যমে জনাব খালেদ মহিউদ্দিন তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে যতটুকু নামানোর দরকার ততটুকু নামিয়ে ফেললেন। যে তিনি এতটা অসহায়, তিনি এতটা দুর্বল, এবং তিনি এতটা কাঙাল বা কাঙালিনী সুফিয়া হয়ে গেছেন যে কোনবা পথে নিতাইগঞ্জ যায়, এরকম গান দিল্লিতে বসে তিনি গাইছেন আর বলছেন, খালেদ আয় আয় আয়, তুই একসময় আমার চাকর, সেই সালমান এফ রহমান তার চাকর ছিলি, কাজী আজ আল্লাহ তোকে বড় করেছে, তুই এখন দুনিয়ার বাদশাহ, একটু আয়, আমাকে উদ্ধার কর। তুই যদি আমার সাক্ষাৎকার না নিস তাহলে কি হবে? তুই এখন যেখানে চাকরি করছিস, সেই ঠিকানা, সেই পত্রিকার যে মালিক, তুই এখন যার চাকর, শাহিনও তো আমার কর্মী। গত নির্বাচনে শাহিন মনোনয়ন চেয়েছিল আওয়ামী লীগ থেকে। পরে আমি বললাম যে আওয়ামী লীগের দরকার নাই, আমার যেটা কিংস পার্টি আমি করেছি, নাজমুল হুদার যে কিংস পার্টি, সেই কিংস পার্টিতে তৈমুর আলম খলন্দকার আছে, অন্যান্য যারা আছে তাদেরকে আমি বলে দিচ্ছি, তুই গিয়ে সেখান থেকে মনোনয়ন নিয়ে আয়, আমি তোকে এমপি বানাবো। তো সেই শাহিনের কর্মচারী হয়ে তুই যদি আমাকে একটু উদ্ধার না করিস, আমাকে রক্ষা না করিস,
আমি কোথায় যাব? মানে জনাব খালিদ মহিউদ্দিন যেভাবে মানে কথাবার্তা মানে বললেন, তাতে মনে হতো যে শেখ হাসিনা আসলে এমনই বিপদে পড়েছেন। আর শেখ হাসিনা তাকে তুই-তুকারি করতে পারেন, বলতে পারেন। এর কারণ হলো যে প্রকাশ্য স্ক্রিনে তার সাবেক মালিক জনাব খালিদ মহিউদ্দিনের সাবেক মালিক জনাব সালমান এফ রহমান, তিনি তাকে স্টুপিড বলে গালি দিয়েছেন। ভীষণ রকম একটা গালি দিয়েছেন কয়েকবার, একবার, দুইবার, তিনবার। তো যেখানে শেখ হাসিনার চাকর তার চাকরকে গালি দিতে পারেন, তো সেক্ষেত্রে মালিক হিসেবে মালিকের মালিক হিসেবে তার একটা বিরাট অধিকার আছে। সেই অধিকার থেকেই তিনি সেই কাজটি করতে পারেন, তার সেই অধিকার আছে। তো যার জন্য তিনি তাকে তুই-তুকারি করে বলতে পারেন যে আয় আয় খালেদ আমাকে বাঁচা, আয় আয় চাঁদ মুখো, হ্যাঁ টিপ দিয়ে যা। তো এরকম যখন একটা অবস্থা, ঠিক সেই সময়টাতে শেখ হাসিনার কি হলো, তিনি একই সঙ্গে রয়টার্স, আপনার বলতে হবে না রয়টার্স কি, এএফপি তাও বলতে হবে না, সারা দুনিয়ার মানুষ জানে। তারপর ইংল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট, এই তিনটি জায়গাতে সাক্ষাৎকার দিয়ে বসলেন। মানে খালেদের কি আর ইজ্জত রইল বলেন তো? যে খালেদ মানে যাকে বলা হয় অ্যাঙ্কর, অ্যাঙ্কর মানে আপনার আমাদের মানে আঞ্চলিক ভাষায় গিরাফি বলি। যখন জাহাজ তীরে নোঙ্গর করে, তখন জাহাজকে স্থির করার জন্য যে নোঙ্গর ফেলা হয়, অ্যাঙ্কর ফেলা হয়। তো এরকম জনাব খালেদ যে শেখ হাসিনাকে উদ্ধার করবেন, যেভাবে ডুবন্ত জাহাজকে উদ্ধার করা হয়, বা সমুদ্রের মধ্যে যখন জাহাজ খুব দুলতে থাকে তখন অ্যাঙ্কর ফেলে দেওয়া হয়, মাটির সঙ্গে গেঁথে গিয়ে সে জাহাজকে স্থির রাখে। তো ওইরকম শেখ হাসিনাকে স্থির রাখার জন্য যেখানে জনাব খালিদ মহিউদ্দিন এত একটা মহৎ উদ্যোগ নিলেন, ঠিক সেই সময়টাতে রীতিমতো তাকে অপমান করে, বাংলাদেশের সংবাদপত্রে কিংবদন্তি মহাপুরুষকে অসম্মান করে, বেইজ্জতি করে, নাঙ্গা করে, ভুকা মানে একেবারে না খেয়ে মরলেন। কারণ এরকম একটা সাক্ষাৎকার হলে তো কিছু থাকতো, মালপানি থাকতো। তো সেইগুলোকে একেবারে ভুকা নাঙ্গা করে তিনি রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট, এএফপিতে সাক্ষাৎকার দিয়ে বসলেন। এটা শেখ হাসিনার জন্য কতটা ঠিক হলো, আর ওই পত্রিকাগুলো কতটা দুর্ভিক্ষ কবলিত, কতটা বন্যা পীড়িত, যে একেবারে তাদেরকে শেখ হাসিনার সাক্ষাৎকার নিতেই হবে। তারা একবারও ডোনাল্ড ট্রাম্পকে দেখলো না। এই এতদিন ক্ষমতা এলো এবং 3-4টি এরকম বড় পত্রিকাতে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার ছাপা হলো না, তারপরে ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকার ছাপা হলো না, আমাদের বিশ্ববিজয়ী খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কথা বাদ দিলাম, তাকে সাক্ষাৎকার নেওয়ার মতো সাহস শক্তি এই পত্রিকাগুলো নেই। কিন্তু তার যে প্রেস সচিব জনাব শফিকুল আলম, তার সাক্ষাৎকার নিতে পারতেন। তারপরে রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা হাসানের সাক্ষাৎকার নিতে পারতেন। আলী রিয়াজের সাক্ষাৎকার তো নিতেই পারতেন। কিন্তু এগুলো না করে তারা কেন পলাতক, যাকে আমরা তাড়িয়ে দিয়েছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, এবং যিনি মরে গেল বাংলাদেশে আসতে পারবেন না বলে আমরা ঝিম ধরে আছি, কেন সেই শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে গেল বলেন তো? একটু ইজ্জতে লাগে না? ভীষণ রকম ইজ্জতে লাগে। তো এরপরে ক্ষান্ত নাই, আমরা মনে করেছিলাম আচ্ছা ঠিক আছে, ওরা ভুল করেছে, ক্ষমা করে দিলাম। এখন ওরা সাংবাদিকতা শিখেনি, সাংবাদিকতার ইথিক্স কি, এই ইথিক্সগুলো তারা এখন পর্যন্ত শিখেনি, কাজেই ওদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু ও মা, এ কি হলো? এখন আবার দ্য হিন্দুতে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে, দ্য উইকে সাক্ষাৎকার ছাপার পাশাপাশি শোনা যাচ্ছে যে ব্লুমবার্গে তার সাক্ষাৎকার ছাপা হবে। তারপর ওয়াল স্ট্রিট জার্নালে তার সাক্ষাৎকার ছাপা হবে। আমার কাছে মনে হচ্ছে যে বিশ্ব মিডিয়া রীতিমতো ফাজলামো শুরু করেছে, অথবা তারা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। এটা ঠিক না, কোনো অবস্থাতে এটা ঠিক না, এভাবে করা উচিত নয়। একই সঙ্গে তাদের যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হয়, তাদের ব্যালেন্স করতে হবে। আমাদের দেশে দেখেন না কত সুন্দর সাংবাদিকরা ব্যালেন্স করে চলছে, যে ফুল ফুটে সে ফুলের ঘ্রাণে আমাদের এই সংবাদপত্র কুল যেভাবে ছুটে বেড়ায় ভ্রমরের মতো। তো সেইভাবে এই আন্তর্জাতিক পত্রিকাগুলো তাদেরও তো বোঝা উচিত ছিল যে বাংলাদেশ তো বোয়িং কিনতে পারে, বাংলাদেশ ফাইটার জেট কিনতে পারে, বাংলাদেশে তেল গ্যাস উত্তোলন করার জন্য তাদেরকে আসতে হবে। আসতে হলে তাদেরকে তো, যাদের হাতে বর্তমান ক্ষমতা আছে, আগামীতে যারা ক্ষমতা আসবেন, তাদেরকে তো পাত্তা দিতে হবে। তাদেরকে সাক্ষাৎকার নেওয়া যায় না? অন্যান্য দলের, জামাতের লোকে কম ইংরেজি জানে, শেখ হাসিনার চেয়ে কোনো অংশে কম ইংরেজি জানে, তারা তো আরবিও জানে, তারা তো সেগুলো আরবিতেও সাক্ষাৎকার দিতে পারে, গালফ টাইমসের সাক্ষাৎকার দিতে পারে।
সাউদি গেজেট, সেখানেও তারা সাক্ষাৎকার দিতে পারে, কিন্তু সেগুলো না দিয়ে তারা জামাতের কোনো লোককে ডাকছেই না। বিএনপিতে কত ভালো ভালো মানুষ আছে, সালাউদ্দিন সাহেব কত সুন্দর ইংরেজি বলেন, আরও অনেকে অনেক সুন্দর সুন্দর ইংরেজি বলেন। তারেক রহমান সাহেব লন্ডনে থাকেন, তিনি কি কম ইংরেজি জানেন? কেন এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের সাক্ষাৎকার নিচ্ছে না? আর কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তারা প্রচ্ছদ প্রতিবেদন করছেন না? কেন বলছেন না যে বাংলাদেশে গত 14 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিপ্লব করেছেন, যে অবিস্মরণীয় কর্মকাণ্ড করেছেন, তাকে আরও একটা নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে, তাকে অর্ডার অফ দ্য মেরিট যে পুরস্কার আবার দেওয়া যেতে পারে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে আগামী 50 বছর শাসন কার্য পরিচালনা করতে পারেন, এই জন্য আন্তর্জাতিক গণমাধ্যম নানা প্রচার এবং প্রোপাগান্ডা করতে পারে। তো সেগুলো বাদ দিয়ে আমরা যাদেরকে তাড়িয়ে দিয়েছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, এবং তাড়িয়ে দিয়ে আমরা মনের আনন্দে এখন আছি যে যেহেতু তাড়িয়ে দিয়েছি উনি আর কোনোদিন আসতে পারবেন না। আমি উনি বললাম, আমি আসলে খালেদ মহিউদ্দিন সাহেবের মতো যদি এত বড় সাংবাদিক হতাম না হতো, তখন আমি বলতাম যে তুই আর আসতে পারবি না কোনোদিন, তুই তুকারি করে বলতাম। যেহেতু আমার আসলে ওই পর্যায়ে এখনো আমি যাইনি, এই জন্য উনি বা আপনি আপনি করে বললাম আর কি। তো এনিওয়ে, তো উনি আর আসতে পারবেন না, কাজেই আমরা একেবারে মনের আনন্দে যেখানে আয়েশ করে দোতারা বাজাচ্ছি, সারিন্দা বাজাচ্ছি, বেহালা বাজাচ্ছি, বা ডুগডুগি বাজাচ্ছি, স্বাদের লাউ বা নাইলো মরে বৈরাগী, ঠিক সেই সময়টাতে এই যে আন্তর্জাতিক গণমাধ্যম যা শুরু করছে, আমার ক্ষুদ্র মানুষ আমার পক্ষ থেকে নিন্দাবাদ ব্যক্ত করা ছাড়া আর কোনো উপায় নেই। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য প্যাটার্নের। এটা দেখার পর অনেকেই অনেক কথা বলতেই পারেন। আপনাদের বাক স্বাধীনতা তো অবশ্যই আছে। বাক স্বাধীনতার জন্যই তো আপনারা লড়াই সংগ্রাম করেছেন। 13 নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই প্রোগ্রামকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ঢাকায় যাচ্ছে। যারা দেশে আছেন তারা নিশ্চয়ই জানেন, অনেকে অনেকের সাথে কথা বলছে। বাট আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতা এখনো নেতাকর্মীদের সাথে ওইভাবে কানেক্টেড না, এবং প্রায় 150 জনের মতো এমপি কারাবন্দী। তাদের আসনের অসংখ্য নেতাকর্মীর সাথে আমার কথা হয়েছে। দেখেন, 5 আগস্টের পর থেকে যখন কথা বলা শুরু করি, সারা দেশ থেকে অসংখ্য ছেলে মেয়ে ইনবক্সে মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজ, মেইল, অসংখ্য জায়গায় অসংখ্য বার্তা আমার কাছে আছে। এবং এই 13 নভেম্বর প্রোগ্রামকে কেন্দ্র করে অসংখ্য ব্যক্তি আমার কাছে জানতে চেয়েছে পরিকল্পনা কি। দেখেন, আমি আওয়ামী লীগের কোনো হাইকমান্ডের কেউ না, এবং আওয়ামী লীগের দায়িত্বশীল জায়গার কেউ না। সো পরিকল্পনাটা আমি বলতে পারছি না। আপনারা আপনাদের স্ব যে ইউনিটগুলো আছে, এই ইউনিটগুলার প্রধানদের সাথে কথা বলেন, যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে কথা বলেন, অথবা আপনারা নিজেরা 20 জন, 25 জন, 30 জন কিংবা 50 জনের একটা টিম করেন। সেই টিম করে আপনারা কর্মসূচিতে অংশ নেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত থাকে। একটা তথ্য পেলাম, একটা স্মার্ট চেহারার অধিকারী, ফেসবুক তার দেখলাম 7,000-এর মতো ফলোয়ার আছে। এই ব্যক্তি আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা লড়াই করবে, দেশে তাদের মামলা দেখবে, মামলার বিষয়গুলো দেখবে, জামিনের ব্যবস্থা করবে। একথা বলে ইউরোপ এবং আমেরিকার প্রায় 3 থেকে 4 জন ব্যক্তির থেকে, যারা নারী, প্রায় 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তথ্য প্রমাণগুলো আমার হাতে এসে পৌঁছে নাই, আমি পৌঁছানোর পর বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র আওয়ামী লীগের কথা বলে নেতাকর্মীদেরকে জামিন করাবে এ কথা বলে 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, এবং শুনেছি সেই টাকা ব্যয় করে সে নিজেই ইউরোপে বাংলাদেশ থেকে চলে গেছে। এই হচ্ছে নতুন গজিয়ে ওঠা অ্যাক্টিভিস্ট, এদের বৈশিষ্ট্য। আপনারা কেউ ভাববেন না আমি এটা শেয়ার করবো না, আমি শেয়ার করব, তবে আমার হাতে আগে সঠিক তথ্য প্রমাণগুলো আসুক। আরেকটা যে কথা আমি বলবো, এটা বলার পর আমাকে অনেকে অনেক কিছু ভাবতে পারেন। দেখেন, অ্যাক্টিভিজমের একদম শুরু থেকে এখন পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে 1 পয়সার সাহায্য সহযোগিতা চাইনি। কয়েক মাস পূর্বে ইউটিউবে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে একজন ব্যক্তির সহায়তা প্রয়োজন, অনেকে সহায়তা করেছেন। বাট আমার ব্যক্তিগত লাভের আশায়, আমার ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতে হবে, কিংবা আমার ওপেন ফান্ডের কোনো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমাকে ডোনেট করতে হবে, কিংবা আমার ইউটিউব চ্যানেল মেম্বারশিপ ওপেন করা আছে, আপনারা সেই মেম্বারশিপে ডোনেট করবেন, প্রতি মাসে একটা চার্জ দেবেন, এই ধরনের কোনো মেন্টালিটি আমার মধ্যে নাই। আমি দেশকে সার্ভ করার জন্য প্রথম থেকেই ব্রত নিয়েছি, এবং সেটা আজীবন করে যাব। কারণ এই দেশের মা মাটি মানুষের প্রতি আমার একটা গভীর ভালোবাসা আছে। এই দেশের মা মাটি মানুষকে আমি প্রচণ্ড রকমের ভালোবাসি। এই দেশটা যেন স্বাধীন থাকে, এদেশ যেন সেই 71-এর পরাজিত শক্তি দখলে নিতে না পারে, এই জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করে যাচ্ছি। আগামী 13 নভেম্বর বাংলাদেশ রক্ষার লড়াই, গণতন্ত্র রক্ষার লড়াই, সার্বভৌমত্ব রক্ষার লড়াই। এই প্রোগ্রাম শুধুমাত্র আওয়ামী লীগের, এটা আপনারা কেউ ভাববেন না, এটা আপনাদের সবার প্রোগ্রাম, সকলের প্রোগ্রাম। কারণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব না থাকলে আপনি, আমি, আমরা, আপনারা, আওয়ামী লীগ কেউ থাকবে না।
এই প্রোগ্রামকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা উৎসব মুখর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আশা করি এটা অনেকটাই সফল হবে। এবং এই প্রোগ্রামকে ঠেকিয়ে রাখবার জন্য ইতিমধ্যে পুলিশের ৭,০০০ ফোর্স নাকি মোতায়েন করা হবে। আমরা শুনতে পাচ্ছি পুলিশ আগ্রহী না, তাদের মিলিশিয়া বাহিনী হয়তো বা নামানো হবে। সারা বাংলাদেশের প্রত্যেকটা থানা থেকে শুরু করে ঢাকা শহরের প্রত্যেকটা থানায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যাতে আওয়ামী লীগ কোনোভাবেই সফল হতে না পারে। এটার সফলতা নির্ভর করছে আপনাদের উপর, আপনাদের সমর্থনের উপর, আপনাদের সাহায্যের উপর, আপনাদের সহায়তার উপর। গত ১ বছর থেকে আওয়ামী লীগের প্রত্যেকটা পর্যায়ে নেতাকর্মীর একটা দুর্বিষহ জীবনের মধ্য দিয়ে যাচ্ছে। ১৩ তারিখের প্রোগ্রামে তারা ঢাকায় উপস্থিত থাকবার জন্য আমার কাছে এখন পর্যন্ত প্রায় ৫০ জনের অধিক মেসেজ করেছেন এবং তারা বলেছেন, ভাই দুবেলা দুমুঠো খাইতে পারি না, পকেটে টাকা নাই, প্রোগ্রামে যাব কিভাবে? নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে দেশপ্রেমিক মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের উচিত এই কর্মসূচিতে অংশ নেওয়া, কিন্তু ঢাকায় গিয়ে থাকা খাওয়া সেই সামর্থ্যটুকু আমাদের নাই। এরকম অসংখ্য ছেলে মেয়ে SMS করেছে। আমি ক্রস চেকও করেছি অনেকের বিষয়ে, সত্যি কথাই বলেছে তারা। অনেকের টাকা পয়সা নাই, অনেকেই অনেক আত্মীয় স্বজনের বাসা বাড়িতে থাকে, বনে জঙ্গলে ঘুমায়, মানে একটা দুর্বিষহ জীবনযাপন। তাদের যদি আপনারা কেউ সহায়তা করতে চান, আমার কমেন্ট বক্সে আমাকে অথবা আমার ফেসবুক পেজে অথবা আমার মেইলে আপনারা মেইল করতে পারেন। স্ক্রিনে আমি মেইলের ঠিকানাটা দিয়ে দিচ্ছি, hellobiplop71@gmail.com। এখানে আপনারা আমাকে মেইল করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার পাবলিকলি দেওয়াটা ঠিক হবে না। আপনারা যদি পারেন এই ছেলে মেয়েগুলাকে, দেশের প্রতি যাদের অসীম ভালোবাসা, যারা দেশটাকে রক্ষা করতে চায়, যারা চায় দেশটা ঠিকঠাক মতো চলুক, যারা চায় বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফিরে এসে আবারও দেশের দায়িত্ব নিক, আপনারা তাদেরকে সহায়তা করেন। বাটপার চিটার যারা ফেক প্রোফাইল ব্যবহার করে মিথ্যা মামলা লড়ার কথা বলে আপনাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়, এদেরকে সহায়তা না করে ইউরোপ এবং আমেরিকা প্রবাসী আওয়ামী লীগের শুভানুধ্যায়ী আপনাদের প্রত্যেককে আমি বলবো, আপনারা এই ছেলে মেয়েগুলাকে সহায়তা করেন, এদেরকে দেন। এরা কিন্তু আজীবন মনে রাখবে। এই দুঃসময়ে ছাপোষা কর্মীকে আপনি একটা সহায়তা করেন, এই কর্মীটা আজীবন আপনার নাম জবে যাবে, সিরিয়াসলি বলতেছি। কিন্তু এই উপরতলার যারা বাটপার, এদেরকে যদি আপনি লক্ষ লক্ষ টাকা সহায়তা করেন, সুসময় আসলে এরা আপনাকে মনে রাখবে না। যারা আপনার নুন খাবে কিঞ্চিত এবং তারা যদি মনে রাখে, অবশ্যই সেই নুনটা তাদেরকে খাওয়ানো উচিত। আমি কোনো সাফাই গাচ্ছি না কারো, তবে তাদের উৎসাহ দেখে আমার মনে হয়েছে যে বিষয়টা আমি অন্ততপক্ষে শেয়ার করি। সেই জায়গা থেকে আমি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এর আগে আমি কখনো ভিডিওতে এই ধরনের কথা বলি নাই। শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রথমবার বললাম, হয়তোবা এটাই শেষবার। আমি আর হয়তোবা এই ধরনের কোনো কথা আপনাদের সাথে শেয়ার করব না। ইউরোপ এবং আমেরিকায় যারা আপনারা সহায়তা করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি কানেক্ট করিয়ে দেবো। যদি পসিবল হয় আপনারা আমার সাথে সহায়তা, মানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাবধানে থাকেন, কারণ ঢাকার মধ্যে একাধিক স্থানে শুনতে পাচ্ছি রেড হচ্ছে, পুলিশ রেড দিচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় আছে তাদেরকে গ্রেফতার করার জন্য ব্যাপক তোড়জোড় চালাচ্ছে। প্রোগ্রাম ১৩ তারিখ, অথচ আজকে ৪ দিন আগে থেকে তারা ধরপাকড় শুরু করে দিয়েছে। তারা মারাত্মক ভয় পেয়েছে। ইউনুসের গদি লরবর, একটা গান আছে না, ঘর লরবর করে আমার ঘর লরবর করে, এরকম ইউনুসের অবস্থা হয়ে গেছে। ইউনুসের ঘর লরবরে যে কোনো সময় যমুনা অভিমুখে বিশাল একটা ঝড় এসে যমুনাকে ধ্বংস বিধ্বস্ত করে দিয়ে যাবে। ভালো থাকবেন। আর যদি পসিবল হয় এই ছেলে মেয়েগুলা যাতে ঢাকায় এই কর্মসূচিতে অংশ নিতে পারে, এদেরকে আর্থিক সহায়তা করবেন।